আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এমসিকিউ সম্পর্কে আলোচনা শুরু করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ অর্থাৎ অবচয় সংক্রান্ত যে অধ্যায়টি আছে। তো অষ্টম অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে যে অবচয়ের এখান থেকে আমরা যদি সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান এই দুইটা অবচয়ের পদ্ধতি সম্পর্কে আমরা জানি, সেক্ষেত্রে আমরা কিন্তু 100% অ্যান্সার দিতে পারবো। এটার কারণ হলো, আমরা জানি যে আমাদের শর্ট সিলেবাসে অবচয় ধরার বাকি যে পদ্ধতিগুলো আছে, বর্ষ সংখ্যা পদ্ধতি বা মাইল পদ্ধতি বা আদার্স যে পদ্ধতিগুলো আছে সেগুলো বাদ রাখা হয়েছে। তো এক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি এবং দ্বৈত ক্রমহ্রাসমান বা ক্রমহ্রাসমান যে পদ্ধতি সম্পর্কে যদি তুমি ভালো ধারণা রাখো, ইনশাল্লাহ ইউ উইল শিওরলি গেট এ গুড মার্কস অন দ্য এমসিকিউ অ্যান্ড দ্য সিকিউ কোশ্চেন রিলেটেড উইথ দিস ইনট্যাঞ্জিবল অ্যান্ড ট্যাঞ্জিবল অ্যাসেট। এবং এখানে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের বিষয়টাও বাদ দেওয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ বা অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ, অ্যামোর্টাইজেশন বা ডিপ্লিশন, এগুলো সব বাদ রাখা হয়েছে। জাস্ট বেসিক যে দুইটা সূত্র অবচয় সংক্রান্ত জেনে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অবচয় সংক্রান্ত আমি স্পেশাল খুব 2টা বা 3টা ক্লাস নিয়েছিলাম অবচয়ের উপরে। তো ওই লেকচারগুলো তোমাদের জন্য দেখা দরকার, কারণ এমসিকিউ পারতে হলে, গাণিতিক সমস্যার এমসিকিউ পারার জন্য তোমাকে সিকিউ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো আমি অবচয়ের এই এমসিকিউ শুরু করার আগে গত ক্লাসে আমরা রাওমিলের এমসিকিউ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে 2-1টা আইটেম আমাদের বাদ পড়ে গেছিলো, সেগুলো আমি একটু আলোচনা করতে চাই। তো আমাদের এখানে অনিশ্চিত হিসাব ডেবিট উদ্ধৃত প্রকাশ করতে পারে, অনিশ্চিত হিসাব ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করতে পারে, এবং অনিশ্চিত হিসাবের কাজ হইল যে ভুল সংশোধন হলে সাময়িকভাবে আমরা মিলাই নেই। তো অনিশ্চিত হিসাব বিষয়টা কিন্তু সাময়িক বিষয়। যেমন ছোটোবেলায় আমরা কি করতাম, কোথাও কাটা হলে বা কোথাও জায়গা যদি আমরা রক্ত বের হইতো, আমরা সাময়িকভাবে নিজের থুথু লাগাই দিতাম, অথবা কচুর যে ডাল আছে, ডাল ভেঙে আমরা, বা দুর্বা গাছ আছে, ঘাস টাস আমরা ওই জায়গায় চেপে দিয়ে রাখতাম। এটা কিন্তু সাময়িকভাবে আমরা এই কাজটা করি। বা কোথাও ব্যথা পাইলে আমরা সাময়িকভাবে ব্যান্ডেজ লাগিয়ে দিই। এটা কিন্তু পার্মানেন্ট সমাধান না, জাস্ট সাময়িকভাবে আমরা এই কাজটা করি রক্ত প্রবাহ রোধ করার জন্য। তো এখানে যে অনিশ্চিত হিসাব যে বিষয়টা আছে, এটাও কিন্তু সাময়িক হিসাব, এটা কিন্তু স্থায়ী কোনো বিষয় না। এবং রেওয়ামিলটা না মিললে তখনই আমরা এই অনিশ্চিত হিসাব আনি, যেটা আমরা ভুল সংশোধনী, বিশেষ করে একতরফা ভুল বা একদিকের ভুলে দেখেছি। আচ্ছা, পরে হলো বিপরীত দাখিলা কখন দেওয়া হয়। বিপরীত দাখিলা দেওয়া হয় পরবর্তী হিসাবকালের শুরুতে। সমাপনী দাখিলা দেওয়া হয় হিসাবকালের শেষে, আর বিপরীত দাখিলা দেওয়া হয় পরবর্তী হিসাবকালের শুরুতে। এবং দুইটা উল্টা, সমাপনী দাখিলা যা হয় বিপরীত দাখিলায় তার উল্টা হয়। এটা মূলত কার্যপত্রের, কিন্তু এখানে চলে এসেছে কেন আমি জানি না। এটা কার্যপত্রে তোমাদের সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে 2021-এ। রেওয়ামিলে ভুল খুঁজে পাওয়া না গেলে কি সৃষ্টি করতে হয়, ক্যান্টনমেন্ট যশোরে এসেছে। রেওয়ামিলে ভুল না পাওয়া গেলে, if we are unable to find out the difference between two sides of trial balance, we in this case help the suspense account, we take the help from suspense account। অর্থাৎ অনিশ্চিত হিসাব যে পাশে ছোট হয় সেই পাশে দিয়ে আমরা দুই পাশ মিলাই নিই। এখানে ডেবিট পাশে অনিশ্চিত হিসাব হবে, আর ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব বসানোর আগে আমাদের দেখতে হবে মূলধন হিসাব আছে কিনা। যদি রেওয়ামিলে মূলধন হিসাব না থাকে বা প্রশ্নের মূলধন হিসাব না থাকে, আমরা মূলধন হিসাব লিখে ক্রেডিট পাশ মিলাবো। আর মূলধন হিসাব থাকা সত্ত্বেও যদি ক্রেডিট পাশ না মিলে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রেডিট পাশে মূলধন হিসাব না লিখে তখন আমরা অনিশ্চিত হিসাব লিখব। রেওয়ামিলের ভুল কিভাবে বোঝা সম্ভব। রেওয়ামিলের উভয় পাশে যদি না মিলে, অনিশ্চিত হিসাব রেওয়ামিলের কোন দিকে বসে, এটা ডেবিট ক্রেডিট উভয় দিকে বসতে পারে। মূল কথা হলো যে পাশে কম হবে সেই পাশে আমরা এটা বসাই। অনিশ্চিত হিসাব কি ধরনের হিসাব। অনিশ্চিত হিসাব হলো একটি সাময়িক হিসাব। সিগমা লিমিটেড এর বাট্টা প্রাপ্তি হিসাবের জের 80 টাকা রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে।
ধরো ডেবিট পাশে 80 টাকা বসানো, সেটা আমরা ক্রেডিট পাশে 80 বসাইছি, তার মানে দুই পাশেই ভুল হয়েছে, 160 টাকা আসলে ভুল হবে, ডেবিটে না লিখে ক্রেডিটে লিখছি। তার মানে ডেবিটে লিখে নিয়ে একটা ভুল করছি, আবার ক্রেডিটে লিখছি, এটা ভুল হয়েছে, ডাবল ভুল হয়েছে আর কি। অনিশ্চিত হিসাব একটি সাময়িক হিসাব। পুরাতন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? নতুন আসবাবপত্রের ক্ষেত্রে সাধারণত মেরামত লাগে না, পুরাতন আসবাবপত্রের ক্ষেত্রে মেরামত লাগে এবং মেরামতটা বারবার করতে হয়, এবং এখানে মেরামত হিসাব ডেবিট হবে। ক্রয় হিসাবকে ডেবিট করার পরিবর্তে যদি ভুলবশত ক্রেডিট করা হয়, তাহলে সংশোধনী জাবেদায় ক্রয় হিসাবকে কী করতে হয়? ডাবল ডেবিট করতে হবে, কারণ তুমি একবার ডেবিট করো নাই, ডেবিট পাশে কম আছে, উল্টা আরও ক্রেডিট পাশে তুমি বেশি লিখছো, তার মানে ওই ক্রেডিটকে ডেবিট করতে হবে, আর ডেবিটেরটা অবশ্যই করতে হবে, তার মানে দ্বিগুণ টাকায় ডেবিট করতে হবে। যাই হোক, এটা আমাদের মূলত আলোচনা ছিল না, গতকাল বা গত ক্লাস থেকে একটু আমাদের বাদ পড়ে গেছিলো। আসো আমরা আজকের মূল আলোচনায় ফিরে আসি, স্থায়ী সম্পদের অবচয় সম্পর্কে। 169 নাম্বার যশোর বোর্ড 2019-এ এই প্রশ্নটা আমরা আগে সলভ করব। এই প্রশ্নটা, স্থায়ী সম্পদের মূল্যকে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ভিত্তিতে বণ্টন করার পদ্ধতিকে ডেপ্রিসিয়েশন বা অবচয় বলা হয়। কোনটি অস্পর্শনীয় সম্পদ? অস্পর্শনীয় সম্পদ বা অদৃশ্যমান সম্পদ, দিস আর দ্যাট অ্যাসেটস ইউ ক্যান নট টাচ, ইউ ক্যান নট ট্রান্সফার, ইউ ক্যান নট সি, জাস্ট ইউ ক্যান ফিল। যেমন ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, সুনাম, লাইসেন্স, ইজারা, গ্রন্থসূত্র, এগুলো সব তোমার অস্পর্শনীয় বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। নিচের কোনটি প্লান্ট সম্পদ? প্লান্ট সম্পদের ভিতরে সরঞ্জাম হয়, হ্যাঁ, প্লান্ট সম্পদ মানে সরঞ্জাম, আর বাকিগুলো কিন্তু চলতি সম্পদ। 172, ব্যবসায়ের কোন ধরনের সম্পদের উপরে অবচয় ধার্য করা হয়? সাধারণত স্থায়ী সম্পদের উপর আমরা অবচয় ধার্য করি। 173, সাধারণত কোন সম্পত্তির অবচয় হয় না? ভূমি, কারণ ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান বিধি অ্যাপ্লিকেবল হয় না, কারণ ভূমির মূল্য কমে না, অবচয়ের দ্বারা কিন্তু স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য ক্ষয় হয়, কিন্তু পৃথিবীর এমন কোনো ভূমি নাই বা জমি নাই যেটার মূল্য বাড়ে নাই, কমছে, সবসময় ভূমির মূল্য বাড়ে, কারণ মানুষের জনসংখ্যা বাড়তেছে, চাষাবাদযোগ্য বা বসবাসযোগ্য ভূমির পরিমাণ কমতেছে, এই কারণে ভূমিতে প্রতিযোগিতা থাকার কারণে ক্রমহ্রাসমান বিধি অ্যাপ্লাই হয় না এবং এটার মূল্য হ্রাস পায়, এই কারণে এখানে ব্যবহারজনিত মূল্য ক্ষয় বা অবচয় ধারণাটি অ্যাপ্লিকেবল হয় না। 174, স্থায়ী সম্পত্তি মূল্যায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতিটি ব্যবহৃত হয়? এটা হলো স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য, যেটা ঐতিহাসিক ব্যয় নীতি। আসলে তোমাদের শর্ট সিলেবাসে অনেকগুলো চ্যাপ্টার বাদ দিয়ে তোমাদের আসলে কিন্তু পঙ্গু করা হয়েছে, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনে, বিশেষ করে পাবলিক ভার্সিটি অ্যাডমিশনে তোমাদের যেই চ্যাপ্টারগুলো থেকে আসবে তার ভিতরে অন্যতম চ্যাপ্টার হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায়। ওখানে হিসাব বিজ্ঞানের নীতি, বেশ কিছু প্রিন্সিপাল আছে, তারপর হলো তোমার ধারণা আছে, এই সব বিষয়গুলো কিন্তু আসলে তোমাদের আলোচনা করা উচিত। যাই হোক, আমি চেষ্টা করব তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেই ইউনিভার্সিটি ভর্তির আগে কিছু স্পেশাল এমসিকিউ ক্লাস নেওয়ার জন্য। এটা হলো ভার্সিটি অ্যাডমিশনের ইউনিট বা কমার্সের বা বিজনেস স্টাডিজ রিলেটেড কোশ্চেনগুলো সলভ করার জন্য। তবে এর জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি শেয়ার করো, আমার গ্রুপে জয়েন করো এবং আমার জন্য দোয়া করবা যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। আমি কিন্তু এই কাজগুলো করতেছি আকাশের ওপারে জান্নাতে ভালো থাকার জন্য। দুনিয়াতে আমার কোনো তোমাদের কাছ থেকে আমার কোনো আমি এক্সপেক্ট করি না যে কোনো টাকা পয়সা, জাস্ট আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং উপকারের এই ঝুড়ি নিয়ে আমি বিলিয়ে যেতে পারি। এবং তোমাদের কাছে আমার একটাই দাবি থাকবে, কখনো যেন গরিব তোমার কাছ থেকে কিছু চেয়ে ফিরে না যায়, যেহেতু আমিও কিন্তু এই কাজটা করতেছি। আমার কাছে অনেক স্টুডেন্ট প্রাইভেট পড়ে, আমি কিন্তু তারা টাকা নেই, এবং বাংলাদেশে অনেকগুলো স্বনামধন্য প্ল্যাটফর্মে আমি কিন্তু পেইড কোর্সে অনেক টাকা নিয়ে ক্লাস করাই, এবং ইন্ডিয়াতেও আমি অনেক জায়গায় ক্লাস করছি একটা হিউজ অ্যামাউন্ট। তো আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে গরিব এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য আমি ক্লাসগুলো করতেছি। তো তোমরাও যদি জব সেক্টরে যাও বা চাকরি জীবনে যাও, স্পেশালি তোমরা যদি কখনো শিক্ষক হও, তোমরাও এই কাজটি করার চেষ্টা করবে। যাই হোক, আসো আমরা পরেরটায় যাই। 175 নাম্বারটা আমরা সলভ করি। সম্পত্তি ক্রয়ের চালানি মূল্য, শুল্ক, পরিবহন, সংস্থাপন ব্যয়, ক্রয়ের ভ্যাট সহ সকল মূল্যের যোগফলকে কি বলে? সম্পত্তির ক্রয় মূল্য। When you purchase a new asset, the all cost or expenses associated with this new asset will be traded at its cost. That means this expenses will be added to its purchase price. Say for import tax,
say for installation charge, say for any others charges, vehicle expenses or the purchase VAT, all of the expenses that must be added in case of newly purchased assets. Okay. 176 ব্যবহার অথবা সময় অতিবাহিত হওয়ার কারণে সম্পত্তির প্রকৃত মূল্য হ্রাসকে অবচয় বলে। একটা জিনিস মনে রাখবা, সম্পত্তির মূল্য কিন্তু শুধু ব্যবহারজনিত কারণেই হয় না, সময় চলে গেলেও কিন্তু ওটা মূল্য হ্রাস পায়। শুধু তাই না, অনেক সময় ফ্যাশন চেঞ্জ হওয়ার কারণেও কিন্তু আমরা সম্পত্তির মূল্য হ্রাস দেখাই। যেমন নোকিয়া সেট কিন্তু এখন কেউ ব্যবহার করে না, তো নোকিয়া সেটটা কিন্তু এখন টোটালি মার্কেট আউট হয়ে গেছে, তাই না? তাই কারণ হলো এটার এখন ফ্যাশনের ভিতরে নাই। 176 ব্যবহার, এটা তো আলোচনা করলাম। 177 অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? অবচয়। সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় বের করার যে দুটো সিস্টেম জানি, যেটা আমি আমার লেকচারে আলোচনা করছি, তুমি যদি মিস করো ইউটিউবে প্লেলিস্টে অবচয়ের ক্লাস দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রাখুন, ওখান থেকে দেখতে পারো। অবচয়যোগ্য মূল্য মানে হলো সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিই। ভগ্নাবশেষ মূল্য তো তোমরা জানোই, এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি। তো সেটাকে যদি আমরা আয়ুষ্কাল বা ব্যবহারযোগ্য বছর দিয়ে ভাগ দিই, দেন আমরা ডেপ্রিসিয়েশন পাই। নিচের কোনটি ব্যয় বন্টন প্রক্রিয়া নয়? অবচয়, অবলোপন, নিঃশেষকরণ। অবচয়টা হয় দৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে, অবলোপনটা হয় অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে, আর নিঃশেষকরণ সাধারণত খনিজ সম্পদের ক্ষেত্রে হয়। আর অবমূল্যায়নটা আসলে মানুষের ক্ষেত্রে হয়, একজন মানুষ আর একজন মানুষকে কিন্তু অবমূল্যায়ন করে, তাই না? কিন্তু বাকিগুলো আসলে সম্পত্তির ক্ষেত্রে হয়। নেক্সট কোশ্চেনগুলো আমরা দেখি। 179 অবচয় সঞ্চিতি কিন্তু একটা কন্ট্রা অ্যাসেট, অর্থাৎ আমরা পুঞ্জীবিত অবচয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা অবচয় সঞ্চিতিকে অনেকেই বলে দায়, আসলে এটা দায় না, এটা সম্পত্তির মূল্যকে হ্রাস করে। আমরা যখন প্রতি বছরের অবচয়কে অ্যাকুমুলেট করি, যোগ দেই সম্পত্তির শেষ পর্যন্ত, কারণ আমরা জানি সম্পত্তি যখন বিক্রি করো তখন সম্পত্তির আসলে কোনো অবচয় সঞ্চিতি থাকে না, কারণ সম্পত্তি ব্যবহার করার পর যে অবচয়টা হয় সেই অবচয়টা একসাথে যোগ হওয়ার পর অবচয় সঞ্চিত হয়। এটার মূল উদ্দেশ্য হলো সম্পত্তির মূল্যকে হ্রাস করে সম্পত্তির বিক্রয় মূল্য বা প্রকৃত মূল্য, যেটাকে আমরা পুস্তক মূল্য বলি, ওটা যাতে ঠিক রাখা হয়, এই জন্য এটা করা হয়। তো পুঞ্জীবিত অবচয় একটা কন্ট্রা সম্পদ। 180 আধুনিক হিসাব বিজ্ঞানে অবচয়কে কি বলা হয়? এটি একটি ব্যয় বন্টন প্রক্রিয়া এবং এটা মূলধনের নিঃশেষিত অংশ এবং সেবা ভোগের বর্তমান মূল্য ও মূলধন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সংস্থান। আসলে এটা না, অবচয়ের মাধ্যমে কিন্তু আসলে মূলধনের সংরক্ষণ হয় না, মূলধন শেষ হয় এবং এটা তহবিলের উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, কারণ তুমি একটা সম্পদ তুমি কিনেছো, সেটা যখন বিক্রি করবা অবশ্যই তখন তোমার অবচয়টা দরকার, কারণ পুস্তক মূল্য বের না করলে তো তুমি সেটা বের করতে পারবে না, তাহলে তহবিলের উৎস হিসাবে সেটা কাজ করে। কন্ট্রা অ্যাসেট বা বিপরীত সম্পদ কোনটি? পুঞ্জীবিত অবচয়। অবচয় নির্ধারণের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে, ক্রয় মূল্য এবং ভগ্নাবশেষ মূল্য। তখন তুমি অবচয়যোগ্য মূল্য পাবে, তখন বছর দিয়ে ভাগ দিলে আমরা অবচয়টা পাই। অতিরিক্ত অবচয় ধার্য করা হলে কিন্তু সম্পত্তির মূল্য কম দেখানো হয় এবং মালিকানা সত্ত্ব কম দেখানো হয়, কারণ আমরা জানি যে অবচয় একটা ব্যয়, তো বেশি ব্যয় দেখানো হলে ওই কমে, কারণ ঈদে আরসি খাই, ডিই অর্থাৎ এক্সপেন্সের দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। 184 একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য ও পুঞ্জীবিত অবচয়ের পার্থক্য কি বলা হয়? পুস্তক মূল্য বা বই মূল্য। তো তোমরা এই সম্পর্কে একটু ক্লাসটা আমার দেখো। সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই পুস্তক মূল্য, যেটাকে আমরা বলি রিটেন ডাউন ভ্যালু বা বহিমূল্য, অর্থাৎ একটা সম্পত্তি তুমি যখন বিক্রি করবা লাভ বা ক্ষতি নির্ণয়ে ওই সময়কার সম্পত্তির পুস্তক মূল্য বা বই মূল্য নির্ণয় করতে হবে, যেখানে এক পুঞ্জীবিত অবচয় দরকার হয়। ভগ্নাবশেষ মূল্যকে কি নামে অভিহিত করা যায়? ভগ্নাবশেষ মূল্য হলো একটি সম্পত্তির মেয়াদ শেষে এটাকে ভাঙ্গারির দোকানে নিয়ে তুমি যা পাও, ছাই হিসাবে পাইলেও তো সেটা তোমার লাভ, ছাই দিয়ে দাঁত মাজতে পারবা, তাই না? তো এটাই হলো সম্পত্তির স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য নামে পরিচিত। আচ্ছা, পরের আমরা আইটেমগুলো দেখি। পুস্তক মূল্যকে আমরা কিভাবে বের করি? ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে কিন্তু আসলে পুস্তক মূল্য বের করি। তো পুস্তক মূল্য বের করার সূত্রটা যদি কেউ ভুলে যাও তাহলে মনে রাখবা কোপ কোপ কোপ
ঠিক আছে, আমরা বলি না কোপ দাও, কোপ কতে হয় ক্রয় মূল্য আর পুঁতে হয় পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় একটি বিপরীত সম্পত্তি। 187 188 অবচয় নির্ধারণের কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না? মনে রাখবা, সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ অবশ্যই দিতে হয়, কারণ সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয়যোগ্য মূল্য বের করে তারপর অবচয় বের করি। আর ক্রমহ্রাসমান পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতির ক্ষেত্রে সম্পত্তির মূল মূল্যের উপরে আসলে অবচয় ধরা হয়, পার্সেন্টেজ যেটা দেওয়া থাকে অবচয় হার। তো এক্ষেত্রে ক্রমহ্রাসমান যে পদ্ধতি হবে। 189 অবচয় একটি অনগদ লেনদেন, এটি একটি কারবারি লেনদেন এবং আন্ত লেনদেন। 190 ক্রমযোজিত অবচয় কোন ধরনের হিসাব? কন্ট্রা অ্যাসেট বা বিপরীত সম্পত্তি। 191 বার্ষিক অবচয় নির্ণয়ের ক্ষেত্রে এখানে যা আছে সবগুলোই দরকার। পুস্তক মূল্য বের করার সূত্র হলো দুইভাবে আমরা পুস্তক মূল্য বের করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। ক্রয় মূল্য পুঞ্জীবিত সম্পত্তির মোট মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে কিন্তু আমরা পুস্তক মূল্যটা বের করি। তো এছাড়া আর একটা সূত্র আছে, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি দিয়েও কিন্তু আমরা পুস্তক মূল্য বের করতে পারি। এটা একটা ব্যতিক্রমী সূত্র, তোমরা এটা মাথায় রেখো। ডেপ্রিটাম শব্দের অর্থ মূল্য ক্ষয়, যেটা থেকে ডেপ্রিসিয়েশন শব্দটি এসেছে। আচ্ছা, বাকিগুলো আমরা দেখি। আন্তর্জাতিক হিসাব 194 আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী অবচয় হিসাবভুক্ত করা হয়। এই হিসাব মানটা হলো 16। তো আমি তোমাদেরকে বলছি IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এগুলো দিকে খুব প্রশ্ন আসবে। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এগুলো কিন্তু আসলে তোমাদের বাদ রাখা হয়েছে, বিশেষ করে পঞ্চম অধ্যায়টা বাদ রাখা হয়েছে। আসলে শর্ট সিলেবাসটা একটা পঙ্গু সিলেবাস, কিন্তু এছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা ছিল না এই কোভিড-19 কারণে। কোভিড-19 আমাদের আসলে সব দিক দিয়ে পঙ্গু করে দিয়েছে। তো এই চ্যাপ্টারটি তোমাদের পড়া উচিত। এই চ্যাপ্টারের উপর আমি আলাদা ক্লাস বানাবো, কারণ এখান থেকে ঢাকা ভার্সিটির সি ইউনিটের কোশ্চেন আসে, ওইটা তোমরা দেখবা। 196, আচ্ছা 195 তো আলোচনা করছি। 196 অবচয় ধার্যের উদ্দেশ্য কী? ব্যয় বন্টন করা, প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা, সঠিক কর দায় নির্ণয় করা। 197 কোন পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়? এটাকে বলা হয় স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি মানে প্রতি বছর সম্পত্তির অবচয়যোগ্য মূল্যের উপরে সেইম হারে অবচয় ধরা হয়, যেটাকে সরলরৈখিক বা স্ট্রেইট লাইন মেথড বলে। নিচের কোনটি সঠিক নয়? অবচয় একটি নগদ ব্যয়। অবচয় দেখা যায় না, এটা সম্পত্তির মূল্য হ্রাসজনিত ক্ষতি বা ক্ষয়, এটা দেখা যায় না। 198 একটা উদ্দীপক, পরে একটা উদ্দীপক আছে। আচ্ছা, উদ্দীপকটা আমরা একটু এখান থেকে নেই। উদ্দীপকটা কি এখান থেকে নেওয়ার সুযোগ আছে? আচ্ছা, দেখ উদ্দীপকটা কি বলছে। যন্ত্রপাতির ক্রয় মূল্য 5 লাখ টাকা, সংস্থাপন ব্যয় 25,000 এবং 15% হারে ভ্যাট ধরা হয়েছে। যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা অনুমান করে অবচয় ধার্য করেন। তাহলে 5 লাখ টাকা ক্রয় মূল্য, সংস্থাপন ব্যয় 25,000, 5,25,000 এবং 15% তোমার ভ্যাট আছে, সব যোগ করে সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আমরা 10 দিয়ে ভাগ দেবো। সেক্ষেত্রে আমাদের অবচয়ের পরিমাণ এখানে আসবে 55,000। তো এটা খুব সহজ, ক্যালকুলেশন পারো, আমার ক্লাসও আলোচনা করছি। আচ্ছা, যদি এখানে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় তাহলে কি হবে? এখন ক্রমহ্রাসমান ধার্য পদ্ধতিতে আমাদের দেখতে হবে ভগ্নাবশেষ মূল্য আসবে না, মূল মূল্যের উপরে আমরা অবচয় ধরবো। ভগ্নাবশেষ মূল্য না ধরা হলে আসলে কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, হ্যাঁ, কারণ ব্যয়টা বেশি দেখানো হবে। আর হলো স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পাবে, কারণ অবচয় তখন কম আসবে। সরলরৈখিক পদ্ধতির চেয়ে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় কম আসে, কারণ ভগ্নাবশেষ মূল্য ধরা হয় না। অবচয়ের কারণসমূহকে প্রথমত কয়ভাবে ভাগ করা হয়? 2 ভাগে। নিচের কোনটি অবচয়ের অভ্যন্তরীণ কারণ না? এইগুলো কিন্তু আমি ক্লাসে আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ। অবচয় ধরার 2টা কারণ, একটা হলো অভ্যন্তরীণ কারণ আর একটা হলো বাহ্যিক কারণ। এটা হলো আমার বিশেষ ক্লাস 1-এ পাবা। অদৃশ্যমান, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ, প্লে লিস্টে গেলেই আমার চ্যানেলে এই চ্যাপ্টারটা পাবা। আর তুমি জাস্ট ঢোকবা প্রথম ক্লাস, বিশেষ ক্লাস 1। নিচের কোনটি অবচয়ের বাহ্যিক কারণ নয়? বাহ্যিক কারণ নয় হলো ঘ, ব্যবহারজনিত ক্ষয়। অবচয় ধার্যের কারণ বাজার মূল্যে স্থায়ী পরিবর্তন। আচ্ছা, এগুলো আলোচনা করছি, আমরা আরেকটু সামনে যাই। অবচয় ধার্যের হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আমি একটু আলোচনা করি। এটা আলোচনা হয়েছে আমি 207-এ যাই। আচ্ছা, পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরের অবচয়ের পরিমাণ
হ্রাস পায় কোন পদ্ধতিতে? মনে রাখবা সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান পদ্ধতির পার্থক্যই এইটা। ক্রমহ্রাসমান পদ্ধতিতে যেইটা হয় আগের বছরের তুলনায় পরবর্তী বছরে অবচয় ক্রমে ক্রমে হ্রাস পায়, এই কারণে এটার নাম হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। হ্যাঁ, আচ্ছা এখানে একটা অবজেক্টিভ আছে এবং এটা দুইটা। নিচের উদ্দীপকটি পড়ো এবং 208 ও 209 প্রশ্নের উত্তর দাও। সৌম্য কোম্পানি লিমিটেড 1 এপ্রিল 2017 সালে 2,35,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করেন এবং বহন খরচ 25,000। মনে রাখবা বহন খরচ ওই তারিখেই হয়েছে, তাহলে এখানে হয় 2,40,2,60,000 টাকা। যন্ত্রপাতির আয়ুষ্কাল 8 বছর এবং যন্ত্রপাতির ভগ্নাংশ মূল্য 30,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। তো এখানে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়যোগ্য যন্ত্রপাতির মূল্য কত? আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আসে না। তাহলে মূল যে মূল্যটা 2,60,000, 2,35,000 এবং 25, 2,60,000ই হবে। সরলরৈখিক পদ্ধতিতে যদি আমরা অবচয় করি সেক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য 30,000 বাদ দিয়ে তারপর 8 দিয়ে ভাগ দেব। একটি যন্ত্রের ক্রয় মূল্য 3,20,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 25% হারে অবচয়যোগ্য অবচয় ধরা হলে 2 বছর শেষে সম্পত্তির মূল্য কত হবে? তাহলে প্রথম বছরে তোমার 3,20,000-এর 25% ধরে এই যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা 3,20,000 থেকে বাদ দেবা। যেইটা বের হবে সেইটার উপরে আবার 25% ধরবা, সেইটাও বাদ দেবা। তাহলে ফাইনালি বের হবে 1,80,000 টাকা। আচ্ছা এরপর আমাদের কি আছে আমরা একটু দেখি। আচ্ছা 2016 সালের 1 এপ্রিল মিম এন্টারপ্রাইজ 60,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করেন এবং 10,000 টাকার সংস্থাপন করেন, মোট 70,000 টাকা। যন্ত্রপাতির আয়ুষ্কাল ধরা হয় 6 বছর এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাংশ মূল্য 4,000। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। সরলরৈখিক পদ্ধতিতে 2016 সালের অবচয়ের পরিমাণ কত? তাহলে 2016 সালে আমাদের 70,000 থেকে আমরা 4,000 বাদ দেব, মানে 66,000। এইটাকে আমরা 6 দিয়ে ভাগ দেবো, বের হবে 11,000 মেবি। এখন আমাদের এখানে 1 এপ্রিল বলছে, দেখো এখানে বলছে কি 1 এপ্রিল, তাহলে 1 এপ্রিল মানে আমি 2016 সালে 9 মাস ধরবো। তাহলে 11,000 গুণ 9 ভাগ 12, যে অ্যান্সার আসবে 8,250। যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় করে তাহলে কি করব? তাহলে জাস্ট ভগ্নাংশ মূল্য 4,000 আসবে না, সরাসরি 70,000 টাকার উপরে ধরে পরে 9 মাস বের করবা। এরপরেরটা বলছে একটি সম্পদের আয়ুষ্কাল 10 বছর হলে উক্ত সম্পদটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত হবে? আচ্ছা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হারের বের করা দুইটা সিস্টেম, অবচয় বের করা দুইটা সিস্টেম, একটা হলো অবচয় হার পদ্ধতি। জাস্ট এটা বের করা সিস্টেম হলো আমরা 100% ভাগ আয়ুষ্কাল দিই। এখানে আমাদের 100% আর আয়ুষ্কাল আছে 10, তাহলে 10%। লতিফ ট্রেডার্স 2015 সালে 1 জানুয়ারি তারিখে 1,90,000 টাকা একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির সংস্থাপন পায় 10,000, তাহলে হবে 2 লাখ টাকা। 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরে, তাহলে 2015 সালে এটার অবচয় হবে 20,000, ঠিক আছে। আর 2016 সালে আমরা অবচয় ধরবো 1,80,000-এর 10% এবং 18,000 বাদ দেবো। পরের বছর আবার ওইটার উপরে 10% ধরে বাদ দেবো, ফাইনালি 1,45,800 টাকা হবে। আচ্ছা এখানে আরও কিছু কোশ্চেন আছে, আমরা একটু দেখি। আচ্ছা এখানে বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 16 ও 17 প্রশ্নের উত্তর দাও। 2018 সালে 1 জানুয়ারি সাদাত অ্যান্ড কোম্পানি 1,25,000 টাকা মূল্যের যন্ত্র ক্রয় করেন, যার সংস্থাপন ব্যয় 25,000 টাকা, আয়ুষ্কাল 8 বছর, মেয়াদ শেষে ভগ্নাবশেষ মূল্য 15,000। অবচয়যোগ্য মূল্য কত? জাস্ট সম্পত্তির ক্রয় মূল্য আমাদের আছে 1,50,000, 1,25,000 এবং 25, এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেবো 15,000, বের হবে 1,35,000। সরলরৈখিক পদ্ধতিতে যন্ত্রটির অবচয় ধার্য করা হলে 5 বছর পর পুঞ্জীবিত অবচয় কত হবে? তাহলে পুঞ্জীবিত অবচয় প্রতি বছরেরটা আমাদের বের করতে হবে এবং এইটাকে 5 দিয়ে গুণ দিলে আমাদের অ্যান্সার বের হবে। এরপর আমাদের বলছে নিচের উদ্দীপক থেকে 18-20 প্রশ্নের উত্তর দাও। সিঙ্গার লিমিটেড 2010 সালের 1 জানুয়ারি তারিখে 20,000 টাকার একটি যন্ত্র ক্রয় করে পরিবহন এবং সংস্থাপন ব্যয় 5,000 টাকা দেয়, তাহলে মোট 25,000 এবং 10% হারে অবচয় ধার্য হয়। যে পদ্ধতিতে প্রতি বছর সম্পদের ক্রমহ্রাসমান জেরের উপর নির্দিষ্ট শতকরা হারে অবচয় নির্ণয় করা হয় তাকে কী বলে? এটা হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা ক্রমহ্রাসমান জের পদ্ধতি।
স্থির কিস্তির অবচয় হারকে আমরা 2 দিয়ে গুণ দিলে কি বের হয়? দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছরে অবচয়ের পরিমাণ কত হবে? তাহলে এখানে 25,000 উপরে তুমি 10% ধরবা, তাহলে 2,500 হবে। আচ্ছা, আমরা আরও কিছু কোশ্চেন দেখি। স্থায়ী সম্পদ পুস্তক মূল্যের অধিক মূল্যে বিক্রি করলে কি হয়? পুস্তক মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে লাভ হয়, আর পুস্তক মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করলে ক্ষতি হয়। চেকে 10,000 টাকার কলকব্জা ক্রয় করে পরিবহন ব্যয় দেওয়া হলো 500 টাকা, তার মানে মোট 10,500, সংস্থাপন ব্যয় 400, 10,900 টাকা। তাহলে মেশিন হিসাবে কত টাকা ডেবিট হবে? 10,900। 223, যন্ত্রপাতি ক্রয় 30,000 এবং বহন খরচ আছে দেখো 3,000 টাকা, সংস্থাপন ব্যয় 7,000, যন্ত্রপাতি হিসেবে কত ডেবিট হবে? সব যোগ দেব, 30 আর 7 37 আর 3 40। পরে দেখি 224 এবং 225 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। রহিম লিমিটেড 1 জানুয়ারি 2015 তারিখে 2 লাখ টাকা একটা মেশিন কেনেন, সংস্থাপন পায় 10,000, পরিবহন খরচ 15, তার মানে মোট খরচ হলো 2,25,000, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, এবং মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 20,000। ক্রয় মূল্য কত? 2,25,000। অবচয় নির্ণয়ে কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আনা হয় না? ক্রমহ্রাসমান জের পদ্ধতি, কারণ সরলরৈখিক বা বর্ষ সংখ্যা বা মাইল সকল পদ্ধতিতে তোমার ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আনে, কিন্তু ক্রমহ্রাসমান বা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আসে না। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। জনাব সোহেল কর্তৃক নগদে মেশিন করা সংস্থান ব্যয় লিপিবদ্ধ করা হলে মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে। 2015 সালে মেশিনের অবচয় কত? আমরা ওই অবচয় যেটা আসে সিস্টেম মতো ধরলে অ্যান্সার বের হবে 10,000 টাকা। আচ্ছা, 228 দেখি, এর আগে উদ্দীপকটা আমরা দেখি। জনাব ইসমামের রেওয়া মিলে প্রদর্শিত যন্ত্রপাতির মূল্য 1 লাখ, মেশিনের সংস্থাপন ব্যয় 2,000, মেরামত ব্যয় 1,000, 10% হারে অবচয় ধরে। এই মেরামত ব্যয়টা কিন্তু যন্ত্রপাতির সাথে আসবে না, কারণ মেরামত তুমি বারবার করো, এটা মূলধন জাতীয় ব্যয় না। কিন্তু সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয়, আমদানি শুল্ক এটা মূলধন জাতীয় ব্যয়, ক্রয় পরিবহন এটা মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা পৌনঃপুনিক না, বারবার হবে না। এবং মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের উপর আমার স্পেশাল লেকচার আছে, রেওয়া মিল চ্যাপ্টারও পাবে, আবার কার্যপত্র চ্যাপ্টারও পাবে, প্লে লিস্টে খোঁজো। 229, সংস্থাপন ব্যয় যন্ত্রের মূল্যের সাথে যোগ হবে। আয়ুষ্কাল শেষে সম্পত্তির পুস্তক মূল্য অপেক্ষা কম মূল্যে বিক্রি করা হলে কি হবে? ক্ষতি হবে, আর পুস্তক মূল্যের চেয়ে বেশি বিক্রি করলে লাভ হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের অবচয় সংক্রান্ত ক্লাসটি আজকেই এখানেই শেষ করব। নেক্সট দিন আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের প্যারা নাই, চিল এই বছর, কারণ তোমরা 15টা অবজেক্টিভ উত্তর দিতে হবে 30টার ভিতর থেকে, তাই এক্সাইটেড হওয়ার দরকার নেই। কি পারো তার চেয়ে আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কি পারো না, সেগুলো আগে থেকেই ক্রস মেরে রাখবা, যেগুলো পারো সেখান থেকে ইনশাল্লাহ 15টা দাগাবা। আশা করি সবাই ভালো পরীক্ষা দেবা। নেক্সট ক্লাসে আর্থিক অবস্থার বিবরণীর MCQ নিয়ে 2021 সালের স্পেশাল ব্যাচের জন্য হাজির হব। তোমরা অবশ্যই হিট দ্য নোটিফিকেশন বেল অ্যান্ড ক্লিক দ্য সাবস্ক্রিপশন বাটন, দেন ইউ উইল গেট নিউ ক্লাসেস ফ্রম হুসাইন স্যার, এবং গ্রুপে জয়েন হও। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।